ছিলাম, আমার বাচ্চাকে পেটে নিয়ে আমি রাস্তায় হেঁটেছি, প্রতিবাদ করেছি, সেখানে কোনো বিচার পাইনি এখনো আজ পর্যন্ত। আমরা মায়েরা যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, মনে পড়ে বলেই তো এখনো চোখে জল এসে যায়। রাজসাক্ষীকে মেরে দেওয়া হলো, অনেকে বলছেন যে এনকাউন্টার এটা ঠিক হয়নি, আরও পিছনে কারা আছে জানা যেত। অনেকে অনেক কিছু প্রশ্ন করছে, আইন মানা উচিত। তো আমি একটা কথা বলবো, যারা এই কথাগুলো বলছেন তারা 13 বছর আগে ফিরে যান তো। যেখানে আইন টাকার কাছে বিক্রি হয়ে যায় সেখানে কিসের আইন? এখানে মহিলা কমিশনার যদি কোনো প্রশ্ন তুলে থাকেন, সেই মহিলা কমিশনারকে বলবো আপনি তখন কোথায় ছিলেন যখন আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে গেল কামদুনির? তখন আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের আইন? সাধারণ মানুষের আজ একমাত্র সাধারণ মানুষ বলছে যে যা হয়েছে ঠিক হয়েছে, এটাই দরকার ছিল, এটাই প্রয়োজন ছিল। আর আমিও বলছি যা হয়েছে ঠিক হয়েছে। উনি একটা মোটা মোমবাতি নিয়ে, সবুজ কালারের মোমবাতি নিয়ে রাস্তায় নেমে গেলেন। উনি তাহলে বিগত দিনের কথা একটু মনে করা উচিত যে কামদুনির বেলায় আপনি কোথায় ছিলেন, আপনি আরজি করের বেলা কোথায় ছিলেন? তখন আপনার মনে হয়নি? আপনি ছোট ঘটনা, সাজানো ঘটনা, শরীর থাকলে জ্বর হয়, অ্যাফেয়ার আছে, বিভিন্নভাবে আপনি কটাক্ষ করতেন। একজন মহিলা সিএমের বার্তা সমাজের বুকে যে কতটা কোন জায়গায় নিয়ে যায়, প্রভাব ফেলে, সেটা ওনার ভাবা উচিত ছিল। যদি 13 বছর আগে এই মোমবাতি মিছিলটা করতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। কারণ কামদুনির মানুষ অনেক চিৎকার করেছিল, সমস্ত গ্রামের মানুষ, সেটা বয়স্ক থেকে বৃদ্ধা, কেউ ঘরে ছিল না, সকলে রাস্তায় নেমে গেছিল। হয়তো সামনে নেতৃত্ব দিয়েছিলাম, কথা বলেছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু গ্রামের মানুষের তো অবদান অনেকটাই আছে। করার পর 6-7 জন মিলে, 7 জন, তারপরে তার পা দুটি ছিঁড়ে তাকে মেরে দেওয়া হয়। তো এর মতো নৃশংসতার কি আছে? তার কত যন্ত্রণা, তার তো কত কষ্ট দিয়ে তাকে মেরেছিল। আমরা যখন এনকাউন্টার করে বারুইপুরের মারা হলো আসামিকে, আমরা প্রথমে খুবই আশাবাদী যে এই সরকার 2 মাসে আসার পরেই আমাদের রাজ্যে কিন্তু একটা বিচার হলো। হয়তো এনকাউন্টারটা অনেকেই, যারা আইনের রক্ষক, যারা মহিলা কমিশনার, তারা হয়তো এনকাউন্টারটাকে বিভিন্নভাবে নাম দিচ্ছে, বিভিন্নভাবে বলছেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে এটা দৃষ্টান্ত। কারণ দৃষ্টান্ত না হলে কি বলুন তো, এই 7ই জুন 2013 কামদুনিতে যে ভয়াবহ পাশবিক অত্যাচার হয়েছিল অপরাজিতার সঙ্গে, সে ঘটনা আমাদের সবার জানা। এবং সেই আন্দোলনকারীর প্রধান মুখ যিনি, সেই মৌসুমী কয়াল আমাদের সাথে। দিদি, 13টা বছর কম কথা নয়, একটা যুগ পার, এখনও কিন্তু বিচার অধরা। কি বলবে তুমি? দেখুন, 13 বছরের যে লড়াইটা ছিল সেটা বিগত সরকারের আমলে, টিএমসি সরকারের, যেটা আমরা কখনোই কোনো দলের বিরুদ্ধে লড়াই করতে চাইনি। আমরা চেয়েছিলাম একটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে লড়াই আমরা করেছিলাম। কিন্তু এখানে বিগত সরকার রাজনৈতিক রং লাগিয়েছিল, বিভিন্নভাবে তকমা দেওয়া হয়েছিল, মাওবাদী বলা হয়েছিল আমাকে। তবুও সেই সময় আমরা আমাদের মেরুদণ্ডকে সোজা রেখে চালিয়ে এসেছিলাম তার বিরুদ্ধে আন্দোলন, যে না, আমাদের বিচার দরকার, আমাদের যে বোনটি মারা গেছে তার জাস্টিস আমরা চাই। তা না হলে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতেই চলেছিল। শুধু কামদুনি বলে নয়, কামদুনির থেকে কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটতেই চলেছিল। কারণ রাজ্যের বুকে বিচারের খুবই দরকার ছিল। জাস্টিস না হলে কিন্তু এগুলো কমে না, এগুলো দিনের পর দিন বাড়তেই চলে। তো আমরা সেই সরকার কাছে বিচার পাইনি। আপনারা দেখেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে যারা ফাঁসির আসামি ছিল, ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির অর্ডার হয়েছিল যে সমস্ত আসামিদের, তাদের হাইকোর্টে গিয়ে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। তো এটা তো আমরা চাইনি। আমরা বিগত সরকারের আমলে সরকারকে বিশ্বাস করেছিলাম। আমরা দিনের পর দিন সিআইডি অফিসে গেছিলাম, ভবানী ভবনে গেছিলাম,
দিয়ে সারাদিন বসে থাকতাম যে কখন অফিসার আসবে, তার সাথে কথা বলবো, যাতে একটা কোনো পজিটিভ আমরা রেসপন্স পাই। তো সিআইডি অফিসাররা বলতেন আপনারা বিচার পাবেন, আমরা সাথে আছি, দিদি সাথে আছে কামদুনির। তো অনেক ভরসা করে আমরা লড়াইটা চালিয়ে যেতাম এবং দিনের পর দিন কোর্টে ছুটতাম। কোর্টে গিয়ে আজকে ভাবতাম যে না, আজকে মনে হয় রায় বেরাবে, বিচার হবে, আজকে মনে হয় ঠিক হয়ে যাবে সব। আবার দেখলাম একটা ডেট দিল, আবার গেলাম, এরকম ডেটের পর ডেট পেতাম, কিন্তু কিছুই হতো না। মাঝের মধ্যে কোর্টে গিয়ে ফিরেও আসতে হতো ডেট দেওয়ার পরেও, কিছু কোনো মামলা উঠতো না। এইভাবে কেস 13টা বছর চলে গেছিল এবং কোর্টে পর্যন্ত, আমাদের হাইকোর্টে পর্যন্ত সিআইডি আসতেন, সেখানে পর্যন্ত তিনি বলতেন যে না, বিচার হবে। সব কিছু ফরেন্সিক রিপোর্ট থেকে পোস্টমর্টম রিপোর্ট সব কিছুই তো ঠিকঠাক আছে, তাহলে বিচার হবে না, কারণ প্রমাণ তো সব আছে। তো এবার যখন দেখলাম হাইকোর্টে গিয়ে যারা ফাঁসির আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, তো বিশ্বাস যখন ভেঙে যায়, হাওয়াও করে কান্না করছিল। এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এখানে, এই গ্রামে? মনে পড়ে বলেই তো এখনো চোখে জল এসে যায়। এখান থেকে এই তো সামনেই, 5 মিনিট লাগবে যেতে। তো ওদেরকে 4 জনকে ছেড়ে দেওয়া হলো। সেই কোর্টের মধ্যে মৃতের পরিবার, যারা বাবা মা ছিল, যারা সন্তানহারা মা, প্রচুর কান্নাকাটি করেছিল। এটাই স্বাভাবিক যে তার মেয়ের বিচার পেল না। যে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু বিচারটা তো হলো না। আলটিমেটলি তারা ছাড়া পেয়ে গেল। কিন্তু হ্যাঁ, নৃশংসতার তো একটা সীমা থাকে। একটা মানুষকে করার পর 6-7 জন মিলে, 7 জন, তারপরে তার পা দুটি চিরে তাকে মেরে দেওয়া হয়। তো এর মতো নৃশংসতার কি আছে? তার কত যন্ত্রণা, তার তো কত কষ্ট দিয়ে তাকে মেরেছিল। আমরা যখন ওই রেখেছিলাম, আমরা তো আর সহ্য করতে পারিনি। আমরা ভেবেছিলাম একটা বিচার সত্যিই দরকার, কারণ বিগত সরকারের আমলে যখন টিএমসির জামানায় একজন নারী মুখ্যমন্ত্রী ছিলেন, অনেকটা আশাবাদী ছিলাম। তারপর যখন সকলে ছাড়া পেয়ে গেল, আবার সুপ্রিম কোর্টে ছুটলাম, আবার অ্যাপিল হলো, নতুন করে আবার শুরু হচ্ছে মামলা। এখন সবে 2 জন আছে জেলে, 4 জন ছাড়া পেয়ে গেছে। একজন মারা গেছে। হ্যাঁ, একজন মারাও গেছেন। তাকে বোধহয় চিনতো অপরাজিতা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের গ্রামেরও 2 জন ওখানে উপস্থিত ছিলেন। তারাও বলেন যে কেউ কেরোসিনের দাম আনতে গেছিল, কেউ সাথে নাকি তারা যুক্ত ছিল না। নানান কথা শুনি, কিন্তু আইনের উপরে বিশ্বাস করে যে যেটা সত্যি সেটাই সামনে আসুক। তারপরে দিনের পর দিন তো আমরা মিটিং মিছিল করেছি। বিরোধী পক্ষ থেকে সব রাজনৈতিক দলই একমাত্র কামদুনি এসেছে। যখনই আমরা কোনো মিটিং করেছি, মিছিল করেছি, কামদুনিতে সমস্ত দলকে ইনভাইট করতাম, বলতাম আসার জন্য। সেটা মহিলা সমিতি, সিপিএমের মহিলা সমিতি থেকে শুরু করে কংগ্রেসের ওয়াহিদ চৌধুরী, কৌস্তব বাগচি, সিপিএমের শতরূপ, তন্ময়দা, বিজেপির শ্রমিক ভট্টাচার্য তখন সভাপতি হননি। বিরোধী দলনেতা আমাদের এখন যিনি সিএম, তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও এসেছিলেন। সবাই এসছে, সবাই বলেছেন তোমরা বিচার পাবে, আমরা পাশে আছি, এই লড়াই চালিয়ে যাও। তো যখন এই সরকার চলে গেল, এখন তো নতুন সরকার, তো কি পরিস্থিতি? এখন তো সুপ্রিম কোর্টেই চলছে কেসটা, কিন্তু 4 জন তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর 2 জন হচ্ছে জেলে আছে। তো এই সরকারের কাছে আমরা তো বলেছি, মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছেও জানানো হয়েছে যে যাতে পুনরায় আমাদের কামদুনির ফাইল খোলা হোক এবং পুনরায় তদন্ত হোক, বিচার হোক, কারণ এটা খুবই দরকার।
আজ মানে কালকে যখন এনকাউন্টার করে বারুইপুরের মারা হলো আসামিকে, আমরা প্রথমে মানে খুবই আশাবাদী যে এই সরকার 2 মাস আসার পরেই আমাদের রাজ্যে কিন্তু একটা বিচার হলো। হয়তো এনকাউন্টারটা অনেকেই যারা আইনের রক্ষক, যারা মহিলা কমিশনার, তারা হয়তো এনকাউন্টারটাকে বিভিন্নভাবে নাম দিচ্ছে, বিভিন্নভাবে বলছেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে এটা দৃষ্টান্ত, কারণ দৃষ্টান্ত না হলে কি বলুন তো, এই কমবে না, এটা দিনের পর দিন বাড়তেই থাকবে। জানি না, আর চাইও না যে রাজ্যের বুকে কোনো মায়ের কোল খালি হোক, আদেও আর এটা হবে কি না তাও জানি না। কিন্তু কি বলুন তো, যারা অনেকে আমি দেখছি, আমি সারাদিনই কালকে চ্যানেলে এখানে ওখানে প্রোগ্রাম ছিল, এগুলোই করেছি। বাড়িতে এসে যখন ফেসবুক খুলছি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকের কথা শুনছি। অনেকে বলছে যে রাজ সাক্ষীকে মেরে দেওয়া হলো, অনেকে বলছেন যে এনকাউন্টার এটা ঠিক হয়নি, আরও পিছনে কারা আছে জানা যেত। অনেকে অনেক কিছু প্রশ্ন করছে, আইন মানা উচিত। তো আমি একটা কথা বলবো, যারা এই কথাগুলো বলছেন তারা 13 বছর আগে ফিরে যান তো। যেখানে আইন টাকার কাছে বিক্রি হয়ে যায় সেখানে কিসের আইন? এখানে মহিলা কমিশনার যদি কোনো প্রশ্ন তুলে থাকেন, সেই মহিলা কমিশনারকে বলবো, আপনি তখন কোথায় ছিলেন যখন আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে গেল কামদুনির? তখন আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের আইন? সাধারণ মানুষের আজ একমাত্র সাধারণ মানুষ বলছে যে যা হয়েছে ঠিক হয়েছে, এটাই দরকার ছিল, এটাই প্রয়োজন ছিল। আর আমিও বলছি যা হয়েছে ঠিক হয়েছে, এটাই দরকার ছিল। আমি কোনো আইনের রক্ষক নয়, আমি কোনো মহিলা কমিশনারও নয়। আমি আইনকে আমি আর বিশ্বাস করি না, কারণ নিজের চোখে আইনটাকে দেখেছি। আইনের ওপরে আমাদের আর কোনো ভরসা ছিল না, আজও নেই। আজও ভাবি যে আইনের ওপরে ভরসা নেই। এনকাউন্টার হোক, এই সরকার এসেছে, এনকাউন্টার তখনই হোক তদন্ত করে যে আসামি তার সাক্ষী প্রমাণ সব কিছু নেওয়ার পর এনকাউন্টার করে দেওয়াই ভালো। কারণ এদের বাঁচার অধিকার আমাদের রাজ্যে নেই। যারা অন্যের মায়ের কোল শূন্য করে, ছিন্ন বিচ্ছিন্ন করে একটা নাবালিকাকে মারে, সেই জায়গায় দেওয়া হবে? আর দিনের পর দিন কোর্টে ডেট, দিনের পর দিন মানুষের পায়ে জুতো ক্ষয়ে যায় বিচারের জন্য। দরকার নেই এরকম ডেটের, দরকার নেই আইনের। এনকাউন্টার হোক, তার স্বীকারোক্তি নিয়ে তাকে মেরে দেওয়া হোক। তারা যেমন অন্যের মায়ের কোল শূন্য করেছে, তাদেরও মৃত্যু দরকার। আমি কোনো মায়ের কষ্ট দিয়ে কথা বলবো না, কারণ কোনো মা তার সন্তানকে জন্ম দেয়, মানুষের মতো মানুষ করে, বড় করে। কোনো মা বলে না যে অন্যের মেয়ে মেরে তাকে পুকুরের জলে ফেলে দিয়াই। কোনো মায়ের উপরে আঙুল আমি তুলব না, কারণ মায়েরা তো কষ্ট পাচ্ছে। আপনারা বারুইপুরে দেখলেন একটা মা কিভাবে বললেন যে আমার ছেলে যা করেছে ঠিক করেছে। ওই যে বলে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। প্রত্যেক মায়ের প্রতি সহানুভূতি রেখেই আমি কথাগুলো বলবো। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওদের এই রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। অসুর দমন শুরু হয়ে গেছে, আমার যতটুকু মনে হয় হোক। যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। মৌসুমীদি, যেহেতু তুমি বলছো এখনো এই গ্রামেই থাকছে, তো তুমি যে আন্দোলনকারীর মুখ, তুমি যে এইভাবে লড়াই করেছো, তোমার কোথাও কি ভয় লাগে না যে এখনো তারা খোলা? দেখুন, আমি কোনোদিনও ভয় পাইনি। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমাকে কেউ কি আঙুল তুললো, কে কি বললো, কে ভয় দেখালো, আমি কোনো দিন ভয় পাইনি। আমাকে কেউ আজ পর্যন্ত সামনে এসে বলুক যে তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তখন আমি মানবো যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি যখন অন্যায় করিনি, আমি যখন একটা মেয়েকে ছিন্ন বিচ্ছিন্ন করে মারা হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, সমস্ত গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, তখন ভয় কেন পাবো? আর শুধু কামদুনি বলে নয়, কামদুনি থেকে কাকদ্বীপ, গেদে, গাইঘাটা, বরুণ বিশ্বাসকে করা হলো, সেও নারী নির্যাতনের প্রতিবাদ করেছিল। আপনারা তারপরে তো দেখলেন আরজিকর, কসবা কলেজ, বিভিন্ন জায়গায় একটার পর একটা ঘটনা ঘটেছে, যেগুলোর বিরুদ্ধেই প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি। আরজিকরের বেলা আমি 8 মাস প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাকে পেটে নিয়ে আমি রাস্তায় হেঁটেছি, প্রতিবাদ করেছি। সেখানে কোনো বিচার পাইনি এখনও আজ পর্যন্ত। আমরা মায়েরা যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।
তাই কে কি বলল আমি আমার কাছে কোনো এখনকার দিনে আমি কারোর কথাই এখন কান দেই না। আমি জানি আমি সত্যের পথে আছি, সত্যের জয় একদিন না একদিন হবেই। আমার বাচ্চা আছে বলেই আমি একজন মা। আমার মেয়ে আছে, সেও স্কুলে যাবে, কলেজ যাবে, পড়াশোনা করবে। আমাদেরও তো মনে ভয় আছে, তাই না? আমরাও তো বাবা মা। এখানে আমাদের মতো মেয়েরা যারা মা, এখানে যারা প্রতিবাদ করছে এই অন্যায়ের বিরুদ্ধে, কি বলুন তো, অনেকে রাজনৈতিক রং লাগাচ্ছে বা জাতি ধর্ম নিয়ে অনেক কথা বলছে। আমি একটা কথা বলবো, কি রাজনীতি করা ঠিক নয়। যারা রাজনীতি করে তাদের 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 প্রতি একটা ঘৃণা জন্মায় আমার, জানি না কেন। কারণ এই রাজনীতি যাদের যায়, যে মা হারায় সন্তান, তার মতো বেদনা কষ্ট আর কিচ্ছু নেই। যারা জাতি ধর্ম নিয়ে কথা বলে, আজ বারুইপুরে যে মেয়েটি মারা গেল, সে তো একটা মুসলিম ঘরের মেয়ে, কিন্তু সে কোনো মায়েরই তো সন্তান। আমরা সকলেই, হিন্দু বলো, মুসলিম, খ্রিস্টান, সকলে আমরা মায়ের জাত। এখানে ধর্ম, বর্ণ, জাতি, এখানে কোনো রং, কোনো কিছু এখানে সামনে রেখে রাজনীতি করা ঠিক নয়। সব পিছনে ফেলে বিচার হোক। একজন সন্তান হারিয়েছে একজন মা, আমরা একজন ছোট্ট বোনকে হারিয়েছি, তার বিচারের প্রয়োজন, বিচার হোক। একজন 12 বছরের নাবালিকা, তাকে নৃশংসভাবে মারা হলো, তার পুকুরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরেও দেখা গেল ফুসফুসে জল ঢুকেছে, মানে সে জীবিত ছিল। মানে কত কষ্ট দিয়ে একটা বাচ্চাকে মেরেছে। তো ভাবুন তো সেই মায়ের কি হচ্ছে। আমরা বলতে গিয়ে কান্না পাচ্ছে, বলতে গিয়ে কষ্ট হচ্ছে, তাহলে সেই মায়ের কি হচ্ছে? এখানে অনেক মানবিকতা, মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হবে। দেখুন, এই যে 2 GB নেট পুড়িয়ে একটা বাজে কমেন্ট করলাম, একটা বাজে উদ্দেশ্যে কথা বললাম, কিন্তু পরে সেই একই জায়গায় দাঁড়িয়ে না, আমরাও সংসারে কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর বোন। একটু মনুষ্যত্ব বিবেক দিয়ে ভেবে, রাজনীতিটাকে পিছনে রেখে, ধর্ম জাতিটাকে পিছনে রেখে একটু বিচার করা উচিত বলে মনে হয়। আমাদের রাজ্যে কিন্তু সকলে, সমস্ত মনুষ্য জাতি যদি আমরা এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই না, মনে হয় কমবে, নিশ্চয়ই কমবে। হ্যাঁ, দেখুন, আমার আন্দোলনের পর থেকে কি বলুন তো, আমাদের মেরুদণ্ডটা তো সোজা ছিল, সেটাকে ভাঙার জন্য বিভিন্নভাবে চেষ্টা হয়। সেটা একটার পর একটা মিথ্যে মামলা থেকে শুরু করে প্রায় 15-20টা মামলায় আমাকে জর্জরিত করা হয়েছিল। একটা একটা করে জামিন করিয়েছিলাম। আমার হাজব্যান্ড ভেড়ি চাষ করেছিল, সেই ভেড়ি রাতের মধ্যে সব লুট করে নিল। তারপরে সেই ভেড়ি খালের সাথে জুড়ে দিল, পুরো বার করে দিল। মানে কিভাবে আন্দোলনটাকে দমন করা যায়, মানে তুমি যদি হাতে না মারতে পারো, তুমি ভাতে মারো, তারপরে সে আন্দোলন থেকে পিছিয়ে আসবে। বিভিন্নভাবে শাসানি, যে আন্দোলন করলে কি পাবে, টাকা নাও, চাকরি নাও, এইভাবেও আমাদেরকে বলা হয়েছিল। সেই সরকারের জামানায় আমাদের উত্তর 24 পরগনায় দায়িত্বে ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উনিও আমার গ্রামে অনেকবার এসেছেন। উনিও বলেছিলেন যে আমার সাথে দেখা করো, আন্দোলন করে কি পাবে, একটা সরকারি চাকরি নাও, টাকা নাও, লাইফটা সেটেল হয়ে যাবে। বিভিন্নভাবে মানে প্রলোভন দেখিয়েছিল। মানুষ তো একটা লোভেরও শিকার হয়, তাই না? কিন্তু সবাইকে তো লোভ দেখিয়ে তার মেরুদণ্ডটাকে তো ভাঙা যায় না। আর মৌসুমী কয়াল সেরকম মানুষও নয় যে তার লোভ দেখিয়ে তার সোজা মেরুদণ্ডটাকে ভেঙে দেবে। কারণ আমার প্রয়োজন ছিল না। আমার ঠাকুরের আশীর্বাদে আমার হাজব্যান্ড একটা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, আমার শ্বশুরমশাইও যা আছে, আমার নুন ভাত ডাল খেয়ে আমার দিন কেটে যায়। তাই জন্য আমার বিগত সরকারের কাছে বিক্রি হওয়ার কোনো দরকারই ছিল না। যে এত ক্ষতির পরও আমরা হার স্বীকার করিনি, যে না, যার জন্য রাস্তায় নেমেছি। আমার শাশুড়ি ছিলেন তখন বেঁচে, বিশ্বাস করবেন না, যখন মাওবাদী বলার পর প্রচুর মানুষ হয়তো পাশ থেকে সরে যাচ্ছিল, যে না, এরকম একটা আখ্যা দিয়েছে, আমাদেরও দিতে পারে। কিন্তু আমার শাশুড়ি প্রথম থেকে বলে এসেছিল, একটা মেয়ের জন্য লড়েছ, পিছাবে না, তোমার সাথে আমরা সব সময় আছি। তো সেই কথাগুলো এখনও, ওনার আশীর্বাদ তো আছে। সত্যের জয় নিশ্চয়ই একদিন হবে, এটা জানি। যে যেখানে গুরুজনদের আশীর্বাদ থাকে, সেখানে কারোর কোনো কেউই সেই আন্দোলন, সেই প্রতিবাদ কখনোই ভাঙতে পারে না। আমার এত ক্ষতি হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে সরকার তো হয়ে গেল,
সরকার চেঞ্জ হয়ে গেল, এত ক্ষতি, হ্যাঁ এত ক্ষতি হলো, ভেরি লুট করে নিল, কত টাকা ক্ষতি হলো। সেই সময় লোন টোন নিয়ে সব ভেরি চাষ করা হয়েছিল। কই আমরা, অনেকে বলছে যে না এই সরকার এসেছে তার ফলে যারা ক্ষতি করেছিল ক্ষতিপূরণ দেবে। আমরা কিন্তু ক্ষতিপূরণ চাইনি। আমরা বলি যারা ক্ষতি করেছে সেটা উপরে ভগবান আছে, ঈশ্বর আছে, ঈশ্বর দেখে নেবেন, তার জন্য আমাদের ক্ষতিপূরণের কোনো প্রয়োজন নেই। আমরা চাইনি তো ক্ষতিপূরণ, যে আমাদের ক্ষতিপূরণ দিক, কারণ আমার গ্রামের যারা টিএমসি করে তারাই করেছিল সেই ক্ষতিটা। আর সেই সকালবেলা উঠলেই কিন্তু সেই তাদের মুখটাই দেখতে হয়। তারা হয়তো রক্তের সম্পর্ক নয়, কিন্তু কেউ কাকু, কেউ জেঠু, কেউ দাদা, তারাই কিন্তু সেই ক্ষতিগুলো করেছিল। আমার একসাথে তাদের সাথেই আন্দোলন করেছিলাম। মমতা ব্যানার্জি আসার পর তারা বিশাল টিএমসি হয়ে গেল, যে না দিদি এসছে গ্রামে মানে আমরা বিশাল একটা টিএমসি দল। আমাদেরকে মানে এই ক্ষতি, এই কেস মামলা ইত্যাদি করলে পারে আমাদের বিশাল একটা পরিচয়, যে না আমাকে দেখাতে হবে আমি বিশাল বড় নেতা, বিশাল বড় নেত্রী, এই আর কি দেখিয়েছিল তারা। তার জন্য ক্ষতি করে দিয়েছিল। তো কাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবো বলুন তো? তারাও তো ওই রকম খেটে খেটে খায়, হয়তো 2 টাকা লাভের জন্য আমার ক্ষতিটা করেছিল। কিন্তু এখন আমি তাদের কাছে গিয়ে বলবো না আমার ভেরিটা লুট করে নিয়েছিলেন, ক্ষতিপূরণটা দাও, কি করে বলবো তাদেরকে? আমার মানসিকতা, আমার হাজব্যান্ডের মানসিকতা, আমার পরিবারের মানসিকতা অন্যরকম। যে কেউ যদি আমার ক্ষতি করে আমি তার ক্ষতি চাইবো না, তার ক্ষতি করব না। সে ভালো থাকুক, একদিন সে বুঝতে পারবে যে সে কি করেছে, সে মুখ দিয়ে স্বীকার করবে যে না সত্যি আমরা ভুল করেছি, তখনই আমার পাওনা। সে হয়তো নিজের লজ্জায় হয়তো আমার সামনে স্বীকার করবে না যে আমি ভুল করেছি, কিন্তু সে বাড়িতে বসে অনুতপ্ত করবে যে না সে কতটা ভুল করেছে। সেটা করছে এখন, একদম মর্মে মর্মে তাই করছে। যারা এতদিন কথা বলতো না যে না টিএমসি এগেনস্ট এরা লড়ছে, এখন তারা বলছে ভালো আছেন কাকিমা, ভালো আছো? আমি বলি হ্যাঁ ভালো আছি, ভালো থাকবো তো, কারণ অন্যায় করিনি তো, ক্ষতি করিনি তো কারোর, সৎ পথে থেকে লড়াই করেছি। যারা বিরোধী দল করে, যারা টিএমসি করতো, টিএমসির অনেক কর্মীরা ভেবেছিল যে আমরা টিএমসির এগেনস্টে কথা বলছি, হয়তো আমরা বিশাল মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস বিশাল হেল্প করছে, অনেক টাকা পয়সা দিচ্ছে, এটাও অনেকে বলেছে। কিন্তু না, কোনো দল বলতে পারবে না মৌসুমি কয়াল কারোর কাছ থেকে, কোনো দলের কাছ থেকে 10টা টাকা হাত পেতে নিয়েছে যে আমাকে 10টা টাকা দাও আন্দোলনের জন্য। চাইনি কারোর কাছে। আমি যখন এখানে সভা মিটিং মিছিল করতাম না, আমার ছিল না কোনো স্টেজ, ছিল না কোনো লাইট দিয়ে কোনো স্টেজ, ফুল দিয়ে সাজানো কোনো স্টেজ, কিছুই ছিল না। আমি সবাইকে ফোন করতাম, ফোন করে ডাকতাম আজকে একটা মিটিং করছি, একটা সভা করছি, আসুন আপনারা। তারা আসতো, মাঠ কোনো বুম ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না, কিছুই ছিল না। কেউ বক্তব্য রাখলে মুখে বক্তব্য রাখতে হতো, কারণ আমার কারোর কাছ থেকে টাকা তোলার এটা ছিল না যে আমি টাকা তুলে এগুলো মাইক ভাড়া করব, আমি টাকা তুলে স্টেজ করব, আমার টাকার দরকার। তার জন্যই আমার ওগুলোরও যে আমার প্রয়োজন ছিল না, আমার টাকারও প্রয়োজন ছিল না। তার জন্য আমি কারোর কাছ থেকে 13 বছরে 10টা টাকা চাইনি যে আমার রক্তদান শিবিরের জন্য 10টা টাকা দিন, বা একটা ঝকঝকে স্টেজ বানাবো যেখানে শ্রমিক ভট্টাচার্য আসবে, যেখানে শতরূপ আসবে, যেখানে চিরঞ্জিত চট্টোপাধ্যায় এসেছিলেন, নিচেই বসেছিলেন, সবাই এসেছেন, সবাই দাঁড়িয়েই কথা বলেছে, আমার কোনো কিছুর প্রয়োজন ছিল না। এদিনও যখন স্মরণ সভা করলাম, 13 বছর পূর্ণ হলো আমাদের এই ছোট্ট বোনের, পাপিয়া অধিকারী আসলেন, শ্রীময়ী মিত্র আসলেন, এমপি সবাই এসেছেন, সবাই দাঁড়িয়ে কথা বলছেন। ওখানে প্রচুর লোকজন এসেছেন বাইরে থেকে। তো ওনারা বলছেন যে মৌসুমি একটা স্টেজ করতে পারতে, একটা মাইক্রোফোন রাখতে পারতে, সবাই শুনতে পারতো। আমি বলি 13 বছরে আমি কোনোদিন এটা করিনি, তো সবাই শুনতে পাবে, কথা বললে সবাই শুনতে পাবে, এভাবেই আমরা করি। কিছু ফুল নিয়ে যাই কিনে বাড়ি থেকে, পাশে দোকান আছে, 2টো মোমবাতি কিনে নিয়ে যাই 2 টাকা দামে, নিয়ে গিয়ে জ্বালিয়ে তাকে স্মরণ করি, তার আত্মার শান্তি কামনা করি। এটাই আমাদের আন্দোলন, শুধু বিচারের জ্বালাই, তাছাড়া কিছু না। এইভাবেই 13টা বছর কেটেছে। তবে যারা ক্ষতি করেছে তাদের মনে মনে অনুতপ্ত হবে, এটা আমি জানি, ভালো করেই জানি। মৌসুমি কয়াল কোনোদিন কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতি চাইনি, আজও করব না তার ক্ষতি।
দল পরিবর্তন হয়েছে তাই কি, দলের মানুষের সাথে যোগাযোগ আছে তাই কি, কারোর ক্ষতি কোনো দিনও চাইবো না। চাইবো সবাই মিলেমিশে গ্রামে ভালো থাকুক, ভালো হোক, গ্রামের উন্নয়ন হোক, এটাই চাইবো। এই মুহূর্তে আগের যিনি সিএম ছিলেন মমতা ব্যানার্জি মোমবাতি মিছিল করছেন। হ্যাঁ, উনি যদি, আমি দেখলাম যেটা, উনি যদি 13 বছর আগে এই মোমবাতি মিছিলটা করতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। কারণ কামদুনির মানুষ অনেক চিৎকার করেছিল, সমস্ত মানুষ, সমস্ত গ্রামের মানুষ, সেটা বয়স্ক থেকে বৃদ্ধা, কেউ ঘরে ছিল না, সকলে রাস্তায় নেমে গেছিল। হয়তো সামনে নেতৃত্ব দিয়েছিলাম, কথা বলেছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু গ্রামের মানুষের তো অবদান অনেকটাই আছে। তারা চেয়েছিল মমতা ব্যানার্জি আসুক, উনি এসেও ছিলেন, এসে গ্রামের মানুষের সাথে অনেক ঝামেলা অশান্তির মধ্যেও দিয়েও, অশান্তি বাদিয়ে দিয়ে উনি চলে গেছিলেন, ঝামেলা করে চলে গেছিলেন, ঝগড়া করে চলে গেছিলেন। তো আজ যখন এই বারুইপুর ঘটনা ঘটলো, উনি একটা মোটা মোমবাতি নিয়ে, সবুজ কালারের মোমবাতি নিয়ে রাস্তায় নেমে গেলেন। উনি তাহলে বিগত দিনের কথা একটু মনে করা উচিত, যে কামদুনির বেলায় আপনি কোথায় ছিলেন, আপনি আরজি করের বেলা কোথায় ছিলেন, তখন আপনার মনে হয়নি? আপনি ছোট ঘটনা, সাজানো ঘটনা, শরীর থাকলে জ্বর হয়, অ্যাফেয়ার আছে, বিভিন্নভাবে আপনি কটাক্ষ করতেন। বিভিন্ন একজন মহিলা সিএমের বার্তা সমাজের বুকে যে কতটা কোন জায়গায় নিয়ে যায়, প্রভাব ফেলে, সেটা ওনার ভাবা উচিত ছিল। ওনার বার্তা কিন্তু সমাজের বুকে দিনের পর দিন একটা বাজে দিকে মন নিয়েছিল, যে বিভিন্নভাবে উনি কটাক্ষ করতেন, বিভিন্নভাবে বাজে মন্তব্য করতেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানাতো না। তো ওনার উদ্দেশ্যেই বলবো, এতদিন আপনি কোথায় ছিলেন? আজ আপনি কয়েকজন নিয়ে রাস্তায় নেমে গেলেন। আজ সরকার পরিবর্তন হয়ে গেছে। আজ নারী নিরাপত্তা ছিল না 1 নম্বর পয়েন্ট। কোটি কোটি টাকা চাকরি বিক্রি হয়েছে, দেওয়া হয়নি। সোনা থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে বিভিন্ন চুরির অপবাদ, যেটা আপনারা দেখছেন, যে একজন উপপ্রধানের বাড়ি হচ্ছে বিশাল বাড়ি, মানে রাজপ্রাসাদ বলা চলে, সেটা সাধারণ মানুষের টাকায়। কোথায় নেতাদের ঘর থেকে, খাটের নিচে থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, যেখানে মানুষ চাকরি পাচ্ছে না। অসহায় যারা চাকরি পদপ্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা রাস্তায় বসে কাঁদছে যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আর যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, বিভিন্ন লাখ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, সেই সমস্ত কিছু মানুষ আর মেনে নিতে পারেনি। নারী নির্যাতন শুরু করে চাকরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সেই সরকারকে, লক্ষ্মীর ভাণ্ডার ছিল, কেউ ভাতার কথা ভাবেনি, সবাই ভোট দিয়েছে, দিয়ে সেই সরকারকে তাড়িয়েছে, এই সরকারকে এনেছে। তো ওনাকে মানাই না, আর রাস্তায় নামা ওনার মানাই না। এখন একটা ইস্যু পেয়েছে, তার জন্য পায়ের তলার মাটি সরে গেছে। আবার ভাবছে যে যেমন সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন, সেটা ভেবে যদি উনি এই 15টা বছর থাকতেন, যে না আমি কোথা থেকে উঠে এসেছি, সেটা যদি ভাবতেন, তাহলে আজ এই পরিবর্তনটা হয়তো হতো না। মমতা ব্যানার্জি থেকেই যেতেন সরকারে। ওনার অনেক ভুল, সেই ভুল মানুষ ধরে দিয়েছে, মানুষ সংশোধন করেছে। তাই বলবো, ওনারা রাস্তায় নামা মানায় না। এই সরকার যেভাবে চলছে, যেভাবে স্টেপ নিচ্ছে, আশা করি আমাদের কামদুনির ফাইল পুনরায় খোলা হবে। আরজি করের ফাইল খুলেছে, দোষীরা দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা পাক, এই সরকারের কাছে অনুরোধ। এবং প্রশাসন, পুলিশকেও ধন্যবাদ জানাবো, যে আগেও কিন্তু যে পুলিশ ছিল, আজও সেই পুলিশই। এখানে পুলিশ পরিবর্তন হয়নি, কিন্তু আগের পুলিশের মাথার উপরে ছিল মমতা ব্যানার্জি, আর এখন পুলিশের মাথার উপরে আছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার জন্যই 2 মাসে একজন এনকাউন্টার হলো সরকারে আসার পর। এটাই চাই, এটাই হোক। আমরা যখন বিচারের আশায় ছুটি, বিচার যখন পাই না, ডেটের পর ডেট যখন আমরা পাই, তখন সাক্ষী প্রমাণ ভিত্তিতে হোক এনকাউন্টার।